ইন্দোনেশিয়ায় রয়েছে বিশ্বের সবথেকে বড় কলাপাতার ফ্যাক্টরি। কলাপাতাকে বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশনের জন্য ব্যবহার করা ছাড়া অন্য কোনো কাজে তেমন দেখা যায় না, কিন্তু ইন্দোনেশিয়া এই কলাপাতা দিয়েই বিলিয়ন ডলার আয় করছে। এমন ফ্যাক্টরি আছে যেখানে প্রতিদিন ট্রাকের পর ট্রাক কলাপাতা ঢোকে, আর সেখান থেকে বের হয় এমন সব জিনিস যেগুলো দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে এগুলোর মূল উপাদান ছিল কলাপাতা। এই পুরো প্রক্রিয়াটি শুরু হয় কলা বাগান থেকেই। কলা গাছে একবার ফল ধরার পর সেই গাছ আর দ্বিতীয়বার ফল দেয় না। আগে ফল কেটে নেওয়ার পর পুরো গাছ আর পাতাগুলো মাঠেই পড়ে থাকতো, ধীরে ধীরে সেগুলো পচে যেত। কিন্তু ইন্দোনেশিয়ায় তা হয় না। কলার কাঁদি কেটে নেওয়ার পর কৃষকরা বড় বড় কলা পাতা আলাদা করে রাখে। অনেক জায়গায় এখন ফ্যাক্টরির সাথে সরাসরি চুক্তি থাকে। স্থানীয় এজেন্ট বা কোম্পানির লোকেরা এসব পাতা কিনে নেয় এবং একসাথে অনেকগুলো ট্রাক ভর্তি করে ফ্যাক্টরিতে পাঠানো হয়। পাতাগুলো যতটা সম্ভব তাজা অবস্থায় আনা হয়। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমে চোখে পড়ে বিশাল বিশাল ওয়াশিং ইউনিট। এখানে কলা পাতা একটার পর একটা ধোয়া হয়। পাতার গায়ে লেগে থাকা মাটি, ধুলো, পোকামাকড় আর ক্ষেতের রাসায়নিক ধুয়ে ফেলা হয়। ধোয়ার পর কনভেয়ার বেল্টে করে পাতাগুলো সামনে এগোতে থাকে। এরপর শুরু হয় বাছাই। সব কলা পাতা একরকম হয় না। এ গ্রেডের পাতা বড়, চওড়া আর কোথাও ছেঁড়া নেই। আবার বি গ্রেড হলো পাতা একটু ছোট বা পুরনো। ফ্যাক্টরির কর্মীরা এবং মেশিন একসাথে কাজ করে পাতাগুলোকে আলাদা আলাদা লাইনে পাঠায়। তখনও বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এই পাতাগুলো এত মূল্যবান। এই সময় পাতাগুলো দুই দিকে চলে যায়। ফ্যাক্টরির একদিকে ধোয়ার পর কলা পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এই কাটার কাজ সাধারণত ভারী কাটিং মেশিন দিয়ে করা হয়, কারণ দিনে হাজার হাজার কেজি কলা পাতা প্রসেস করতে হয়। কাটার পর পাতাগুলো পাঠানো হয় গ্রাইন্ডিং ইউনিটে। গ্রাইন্ডিং ইউনিটে আসলে পেস্ট তৈরির আসল কাজ শুরু হয়। এখানে বড় বড় গ্রাইন্ডার মেশিনে কলা পাতার টুকরোগুলো দেওয়া হয়, সাথে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়া হয়। মেশিন ঘুরতে ঘুরতে পাতাগুলো ভেঙে একসময় ঘন সবুজ পেস্টে পরিণত হয়। এই পেস্ট সরাসরি ব্যবহার করা হয় না। প্রথমে এটাকে কিছুটা পরিশোধন করা হয়। পেস্ট থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়া হয়, এতে পেস্ট আরো ঘন হয়। এই ধাপে ফ্যাক্টরির ল্যাব টিম পেস্ট পরীক্ষা করে দেখে ঘনত্ব ঠিক আছে কিনা, ফাইবারের অনুপাত ঠিক আছে কিনা, কারণ এই পেস্ট দিয়ে বিশেষ ট্যাবলেট তৈরি হবে। এরপর এই ঘন কলা পাতা পেস্ট ঢোকে ট্যাবলেট ফার্মিং ইউনিটে। এখানে এই বিষয়টা সবচেয়ে অবাক করার মতো। পেস্টকে বিশেষ ছাঁচের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়, তারপর উচ্চ চাপ প্রয়োগ করা হয়। এই চাপের ফলে পেস্টের ভেতরের ফাইবার একে অপরের সাথে শক্তভাবে আটকে যায়। এইভাবে তৈরি হয় কলা পাতা পেস্টের ট্যাবলেট। এগুলো ভেজা অবস্থায় খুব নরম থাকে না, আবার একদম শক্তও হয় না। তাই পরের ধাপে এগুলো পাঠানো হয় ড্রাইং চেম্বারে। ড্রাইং চেম্বারে নির্দিষ্ট তাপমাত্রায় ধীরে ধীরে ট্যাবলেট শুকানো হয়। খুব বেশি তাপ দিলে ট্যাবলেট ফেটে যেতে পারে, আবার কম তাপ দিলে ভেতরে আর্দ্রতা থেকে যায়। তাই এই ধাপটা খুব নিয়ন্ত্রিতভাবে করা হয়। কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু এই ট্যাবলেট দিয়ে আসলে কি করা হয়? এই কলাপাতা পেস্ট ট্যাবলেট মূলত কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। অনেক ফ্যাক্টরিতে এই ট্যাবলেট আবার পানিতে ভিজিয়ে নতুন করে পেস্ট বানানো হয়, কিন্তু তখন আর কাঁচা পাতার দরকার হয় না, শুধু ট্যাবলেট গলালেই চলে। এতে পরিবহন অনেক সহজ হয়। লাখ লাখ টন কাঁচা পাতা না পাঠিয়ে ছোট জায়গায় অনেক ট্যাবলেট পাঠানো যায়। এই ট্যাবলেট দিয়ে বিভিন্ন কসমেটিক্স তৈরি করা হয়, আবার কিছু দেশে হার্বাল শিল্পেও কাজে লাগে। অন্যদিকে বাছাইয়ের পর পাতাগুলো কাটা হয়। বড় বড় মেশিন দিয়ে পাতাকে নির্দিষ্ট সাইজে কেটে নেওয়া হয়। কিন্তু এখানেই শেষ না। কলা পাতা স্বাভাবিকভাবে কিছুটা শক্ত হয়, তাই এগুলোকে নরম করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। অনেক জায়গায় পাতার উপর গরম পানির ভাপ দেওয়া হয়। নরম করা পাতাগুলো এরপর প্রসেসিং বা মোল্ডিং মেশিনে পাঠানো হয়। এখানে আগে থেকে লোহার বা স্টিলের ছাঁচ লাগানো থাকে, যেগুলোর আকার প্লেট, বাটি বা ট্রের মতো। একটি ছাঁচের ভেতরে নির্দিষ্ট পরিমাণ কলা পাতা রাখা হয়। তারপর এর উপর থেকে আরেকটি ছাঁচ নামানো হয়। এই সময় মেশিন একসাথে প্রচন্ড চাপ এবং নির্দিষ্ট তাপ প্রয়োগ করে। এই তাপ ও চাপের কারণে কলাপাতার ভেতরের প্রাকৃতিক ফাইবার একে অপরের সাথে শক্তভাবে আটকে যায় এবং পাতা তার স্বাভাবিক চ্যাপ্টা অবস্থা ছেড়ে প্লেটের আকার নিতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি কাঁচা কলা পাতার প্লেট তৈরি হয়ে যায়। এই অবস্থায় প্লেটটা দেখতে ঠিক হলেও ভেতরে এখনো কিছুটা আর্দ্রতা থাকে, তাই প্লেটগুলো সরাসরি বাজারে পাঠানো হয় না। এগুলো কনভেয়ার বেল্টে করে ড্রাইং ইউনিটে পাঠানো হয়। ড্রাইং চেম্বারে নিয়ন্ত্রিত তাপমাত্রায় ধীরে ধীরে প্লেট শুকানো হয়, যাতে প্লেট বাঁকা না হয়, ফেটে না যায় এবং ভেতরে পানি জমে না থাকে।
শুকানোর পর প্লেটগুলো বেশ শক্ত হয়ে যায়। তখন এগুলো হাতে নিয়ে পরীক্ষা করা হয়। কোয়ালিটি চেক টিম দেখে প্লেট ঠিকমতো চাপা হয়েছে কিনা, কোথাও ভাঙন বা ফাটল আছে কিনা, কিনারা মসৃণ কিনা। যেসব প্লেটের সমস্যা থাকে সেগুলো আলাদা করে ফেলা হয় এবং পরে আবার রিসাইকেল লাইনে পাঠানো হয়। সব ঠিক থাকলে প্লেটগুলো পরিষ্কার করা হয় এবং প্রয়োজনে হালকা জীবাণুমুক্ত করা হয়, যাতে খাবার পরিবেশনের জন্য সম্পূর্ণ নিরাপদ থাকে। এরপর নির্দিষ্ট সংখ্যায় প্লেট গোনা হয়, বান্ডিল করা হয় এবং প্যাকেটজাত করা হয়। এই প্যাকেটগুলো গুদামে রাখা হয় বা সরাসরি হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং সার্ভিস এবং এক্সপোর্টের জন্য পাঠানো হয়।